বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের উদ্যোগ। ফারুকসিয়ারের ফরমান বা ফরমাল কি, অনেক পরে যেন আমার সঙ্গে মুখস্থ হয়ে যায়। 1715 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে জন শেরম্যানের নেতৃত্বে একটি দলকে বিশেষ বাণিজ্যিক সুবিধা আদায়ের জন্য মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছে পাঠানো হয়। কে কার কাছে পাঠায়? দেখো, বারবার বলেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, বাকি অন্যান্য যারা আছে ওলন্দাজ, দিনেমার, ফরাসি, এরা সবাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোথায় এসেছিলেন? ভারতে এসেছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন জন শেরম্যান। এর নেতৃত্বে দলকে বিশেষ বাণিজ্য সুবিধা আদায়ের জন্য মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছে পাঠানো হয়। শেষ পর্যন্ত 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুকসিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে এক ফরমান জারি করেন, যাকে বলা হয় ফারুকসিয়ারের ফরমান। যেহেতু উনি দিয়েছিলেন পারমিশনটা যে এত অর্থ বা এত কিছু দিয়ে তুমি কি করতে পারবে না, ভারতে বা বাংলায় তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেখানে ওনার নাম অনুসারে হয়েছে ফারুকসিয়ারের ফরমান। ফরমানে কি ছিল না, বাৎসরিক মাত্র 3000 টাকার বিনিময়ে ইংরেজরা বিনা শুল্কে বাংলায় বাণিজ্য অধিকার পায়। মানে এককালীন বছরের শুরুতে 3000 টাকা জমা দিলে, দেখো আজকের দিনে 3000 টাকাটা কম মনে হতে পারে, কিন্তু তখনকার দিনে 3000 টাকাটার বহু মূল্য ছিল, বহু মানে বহু, কয়েকশো গুণ ছিল। তাহলে এককালীন শুধুমাত্র একবার টাকা দিয়ে দিবে লামসাম 3000 টাকা, তারপর আর কোনো টাকা লাগবে না, কোনো ট্যাক্স লাগবে না, কোনো কিছুই লাগবে না, তোমরা সারা বছর কি করবে না, ব্যবসা বাণিজ্য করবে। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে, কে কে ফারুকসিয়ারের ফরমান কে কার কাছ থেকে গ্রহণ করে? ফারুকসিয়ারের কাছ থেকে কে? জন শেরম্যানের নেতৃত্বে, তাই তো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কত টাকায়? 3000 টাকায়। কোথায় বাণিজ্য করার জন্য? বাংলায় বাণিজ্য করার জন্য। এবার কাছে বইয়ের দস্তক। দস্তক হলো এক প্রকার বাণিজ্যিক ছাড়পত্র। যেমন দেখবে আমাদের হয় আইটিআই ফাইল, আইটিআর ফাইল যেমন হয় না, সেরকম কিছু একটা ফাইল আছে, এই ফাইলগুলোর নাম যেমন হয় সেরকম বাণিজ্যিক ছাড়পত্রের একটা নাম হলো দস্তক। এই ছাড়পত্র দেখিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র আমদানি রপ্তানি করতে পারত। সম্রাট ফারুকসিয়ার তার আদেশে কার্যকর করার জন্য ইংরেজদের এই অনুমতি প্রদান করেছিলেন। ঠিকই তো, ফারুকসিয়ার যে বাণিজ্য করার জন্য যে অধিকার দিয়েছে, যে পারমিশন দিয়েছে, তাতে একটা লিখিত কাগজ থাকতে হবে। সেই লিখিত কাগজটা নিয়ে কি করতো, বাংলার বিভিন্ন জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবেশ করত। দস্তকের অপব্যবহার। তাহলে ওকে দস্তকটা কিসের জন্য দেওয়া হয়েছিল? শুধুমাত্র বাণিজ্য করার জন্য। মনে করো সাপোজ কথা লেগে বলছি, আমরা যে অঞ্চলে বাস করি, মনে করো আমরা ঘুষখোরায় বাস করি, তাহলে আমাকে বলা হয়েছে শুধুমাত্র তুমি ঘুষখোরার মধ্যেই ব্যবসা বাণিজ্য করবে। এবং আউসগ্রাম 1, তাহলে ঘুষখোরার মধ্যেও করতে পারবে। আউসগ্রাম 1-এর মধ্যে আরও যে সমস্ত গ্রাম অঞ্চল বা ছোটো ছোটো যে শহরগুলো আছে সেগুলোর মধ্যেও করতে পারবে। বা আমি যদি সাপোজ ধরি পূর্ব বর্ধমান, তাহলে পূর্ব বর্ধমানের সমস্ত জায়গায় মনে করো যে ওকে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা লাইসেন্স দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি করবে, যখনই ব্যবসা বাণিজ্য করতে হবে সে কি দেখবে, এই দেখি তুই যে ব্যবসা বাণিজ্য করতে এসছো, তুমি বিদেশি লোক, তোমার কাগজ দেখি, সে দেখাবে। এই রূপে দেওয়া হয়েছে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য। কিন্তু এখানে কি বলছি আমরা, দস্তকের অপব্যবহার। তাহলে কি করেছে, ব্যবহার করে না, কি করেছে, অপব্যবহার করেছে। দস্তক শুধুমাত্র কোম্পানির ব্যবহারের জন্যই ছিল, কিন্তু কোম্পানির কর্মচারীরাও ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে এর ব্যবহার করতে থাকে। এমনকি অর্থের বিনিময়ে বাংলার ব্যবসায়ীদের কাছ থেকে দস্তক বিক্রিও করতো তারা। একেই বলা হয় দস্তকের অপব্যবহার। এক কথায় যে রূপে দেওয়া হয়েছিল ওই রূপে কোম্পানির কাজে না গিয়ে এক একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার নিজের ব্যক্তিত্ব জীবনে কি করতো, কাজে লাগাতো। তাহলে এটা হচ্ছে অপব্যবহার। প্রথমে হচ্ছে 1 নম্বর ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব বলছে যে 1658 থেকে 1707 তার শাসন আমলে 1700 সালে মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান অর্থাৎ অর্থ সচিব রূপে নিযুক্ত করা হয়। কে কাকে? ঔরঙ্গজেবের শাসনকালে কাকে? মুর্শিদ কুলি খানকে কোনো একটা পদ দেওয়া হয়েছিল। সেই পদটার নাম কি? দেওয়ান। দেওয়ান মানে অর্থ সচিব, মানে টাকা পয়সা যে দেখাশোনা করবে। তাহলে কাকে দেওয়া হয়েছিল? মুর্শিদ কুলি খাঁকে। এরপরে ঔরঙ্গজেবের পরে আসে বাহাদুর শাহ। বাহাদুর শাহর সময় হচ্ছে 1707 থেকে 1712। বলছে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সম্রাট হন এবং মুর্শিদ কুলি খানকে পদে বহাল রাখেন। এরপর আছে ফারুকসিয়ার। তাহলে প্রথম ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের পরে বাহাদুর শাহ, তারপরে কি আছে? ফারুকসিয়ার। 1713 থেকে 1719 সময়কাল। বলছে 1717 সালে মুর্শিদ কুলি খানকে আনুষ্ঠানিকভাবে বাংলার সুবাদার বা নাজিম ঘোষণা করা হয়। প্রথম বাংলার স্বাধীন নবাব যিনি হন তিনি হচ্ছেন মুর্শিদ কুলি খাঁ। আর এখানে আমরা আটকেছি, বলেছিলাম এরপরে কি আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে মুর্শিদ কুলি খান 1717 থেকে 1727 বাংলার প্রথম নবাব হন। আর কি, তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হন। তাহলে কোথা থেকে কোথায়? যে রাজধানী ছিল, তাহলে সেই রাজধানীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে আসে। আমরা দেখবে সেকেন্ড সেমিস্টারে একটা পড়া পড়েছিলাম, দেখবে এরকম
সেই পাহাড়ের মধ্যে দেখবে একটা পারস্য দেশে যে একটা রাজ্য থাকবে, সে থেকে কোনো একজন রাজা নিয়ে চলে আসবে একদম দেখবে একটা নদীর পাশে। ঠিক সেম এখানে দেখো কি বলছে, বাংলার প্রথম স্বাধীন নবাব তিনি রাজধানী ঢাকা, এখন বর্তমানে ঢাকা কোথায় আছে বাংলাদেশে, সেই ঢাকা থেকে পুরো কোথায় নিয়ে চলে আসে, মুর্শিদাবাদের রাজধানী করে দেয়, পুরো বাংলার রাজধানী করে দেয় মুর্শিদাবাদ। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকা অবস্থাতেই দেখবে কি করা হলো, মুর্শিদাবাদ থেকে কোথায় করে দিয়েছিল, ভারতের রাজধানী কলকাতাকে। পরবর্তীকালে ভারত স্বাধীন হওয়ার পরে কি করে দেওয়া হলো না, কলকাতাকে বাদ দিয়ে করে দেওয়া হলো দিল্লি, এখন বর্তমানে কি আছে নিউ দিল্লি। এইভাবে রাজধানী সবসময় কি হয়েছে, পরিবর্তন হয়েছে ভারতের। তাহলে প্রথমে ছিল ঢাকা, বাংলার রাজধানী কি ছিল ঢাকা, ঢাকা থেকে করে দেওয়া হলো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে আবার কোথায় ছিল কলকাতা, কলকাতা ছিল ভারতের, তারপরে নিয়ে চলে গেল আবার দিল্লি এবং নিউ দিল্লি। এরপর থেকে মুর্শিদ কুলি খাঁটা হলো, এরপর হচ্ছে সুজাউদ্দিন মোহাম্মদ খান, ওনার সময়কাল হচ্ছে 1727 থেকে 1739। মুর্শিদ কুলি খানের জামাতা, তার সময়ের উড়িষ্যা এবং বিহারের বাংলার অন্তর্ভুক্ত হয়। এরপর আসছে সরফরজ খাঁ, দেখো কতজনের নাম ঢুকে গেল, মুর্শিদ কুলি খানের পরে সুজাউদ্দিন ঢুকলো, তারপর ঢুকছে সরফরজ খাঁ, কি না সুজাউদ্দিনের পুত্র আলীবর্দী খাঁর কাছে গিরিরাই যুদ্ধে পরাজিত এবং নিহত হয়। এরপরে চলে আসছে স্বাধীন নবাব রূপে নবাব আলীবর্দী খাঁ, 1740 থেকে 1756, প্রায় 16 বছর উনি রাজত্ব করেন। সিরাজউদ্দৌলার নানা অর্থাৎ দাদু, তিনি দীর্ঘকাল সফলভাবে বর্গী মারাঠা আক্রমণ করে পরাজিত করেন, বীর যোদ্ধা ছিলেন তিনি আলীবর্দী খাঁ। তারই মেয়ের সন্তান কে, নবাব সিরাজউদ্দৌলা, সময় 1756 থেকে 1757, মানে 1 বছরের মধ্যে ওকে হত্যা করা হয়। বাংলার শেষ স্বাধীন নবাব, তারপর কে আসতে পারে, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল, মুর্শিদ কুলি খাঁ। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল, সিরাজউদ্দৌলা। এগুলো প্রশ্ন, কাকে বাংলার কাঠের পুতুল বলা হতো, এগুলো আমরা পরের দিন পড়বো, আজকের টপিক শুধু এই পর্যন্ত, ঠিক আছে। নবাব সিরাজউদ্দৌলা বলছে বাংলার শেষ স্বাধীন নবাব, তিনি 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভের কাছে কি হন, পরাজিত হন। এরপরে আসছি, দেখো আর অসুবিধা হবে না। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলা বিরোধের কারণ, কেন বিরোধ, যখন ওর দাদু আলীবর্দী খাঁ যখন ছিলেন সিংহাসনে, তখন উনি কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ অফিসারকে বাংলায় কোনোভাবেই দস্তকের বা অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অপব্যবহার করতে দেননি। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেখলো, আলীবর্দী খাঁ দেখলো যে আমার বয়স হয়ে গেছে, তখন উনি কি করলেন, উনি ওনার সিংহাসন তার নাতি কার হাতে, নবাব সিরাজুল হাতে তুলে দেওয়া হলো। যখনই অল্প বয়সে, নবাব সিরাজউদ্দৌলা মনে হয় সম্ভবত খুব অল্প বয়সে সিংহাসনে বসছিলেন, এইটাকে মেনে নিতে পারেনি। ছিল এর সঙ্গে গৃহযুদ্ধ কি না, নবাব সিরাজউদ্দৌলা যে মাসি, বড় মাসি মেহরুন্নেসা, সেই মেহরুন্নেসার একটা সন্তান ছিল, তার নাম হচ্ছে শওকত জং। এই শওকত জং এর আমরা বলেছিলাম আগের দিনকে যে চরিত্র খুব একটা ভালো নয়। তাহলে ওনার যে দাদু বা নানা, সে কোনোদিনই চাইবে না যে বাংলার একটা নবাব হোক এরকম কুলাঙ্গার, মাতাল, চরিত্রহীন, লম্পট, তাই ওকে সিংহাসনে বসায়নি। নবাব সিরাজউদ্দৌলা যেহেতু যোগ্য ছিল, তাই নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসানো হয়েছিল। এই নিয়ে গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ কি, একটা ঈর্ষা, একটা হিংসা, কার প্রতি, বোনের প্রতি, বোনপোর প্রতি একটা হিংসা। যেমন করে হোক নবাবকে সিংহাসন থেকে চ্যুত করে আমার সন্তান শওকত জংকে, মেহরুন্নেসা ভাবছে আমার সন্তান শওকত জংকে আমি কোথায় বসাবো, সিংহাসনে বসাবো। তাতে ছলে বলে কৌশলে যা করতে হয় কবে। শেষে কি হলো, এইদিকে শওকত জং এবং শওকত জংয়ের মা ইংরেজদের সঙ্গে হাত মিলালো। এইদিকে নবাব সিরাজউদ্দৌলা বিচক্ষণ ছিল, নানার কাছ থেকে বা দাদুর কাছ থেকে কিন্তু রাজনৈতিক সমস্ত শিক্ষা ভালো পেয়েছিল। দেখলো যেমন করে হোক এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা থেকে কী করতে হবে, শুধু বাংলা থেকে নয় ভারত থেকে কী করতে হবে, তাড়াতে হবে। এবার তাহলে ইনডাইরেক্টলি কী হলো, এক মুখে কে আছে আমাদের, ভালো করে ইমেজ করো, এক মুখে আছে আমাদের নবাব সিরাজউদ্দৌলা, আর দেখো চতুর্মুখে দেখো কতগুলো শত্রু ঢুকে আছে। একটা হচ্ছে বাড়ির নিজের মাসির ছেলে, সঙ্গে ইংরেজ, তার সঙ্গে কিছু রাজকর্মচারী, প্রধান সেনাপতি মীর জাফর, তার সঙ্গে আরও উমিচান, আরও অন্য সময় জগৎ শেঠ, এরা সব একসঙ্গে যুক্ত আছে। নবাব কি আছে, একা আছে, তার সঙ্গে দুইজন ছিল, মদনলাল আর মীরমোহন নাকি একজন ছিল বাকি। তাহলে এক কথায় হচ্ছে নবাব একা, আর বাকি সবাই মিলে ষড়যন্ত্র করছে। সঙ্গে বাইরের একজনকে ইনপুট করলো, কাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এবার ওরা তো কূটনীতিতে মানে দক্ষ। এদিকে মীর জাফরকে কী দেখানো হয়েছিল, লোভ দেখানো হয়েছিল, যদি নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে চ্যুত করা যায় তাহলে তোমাকে কি বলবো, সিংহাসনে বসাবো। ও দেখছে আমি সিপাহ সালার, আমি তো সামান্য একটা সেনাপতি, তাহলে আমি যদি রাজা হয় খুব ভালো হবে। এই লোভে সমস্ত গুপ্ত সমস্ত কিছু কী করলো, ইংরেজদের সঙ্গে শেয়ার করে দিল। এমনকি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে প্রায় 50,000 সেনা নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধে অবতীর্ণ। এগুলো আমরা পরের দিনকে পড়াবো, আজকে আমরা অত দূরে যাবো না।
আজকে শুধু নবাব পর্যন্ত থাকবো, যে হ্যাঁ নবাব সিংহাসনে বসলো, এই পর্যন্ত আমরা যাবো। এবারে আমাদের এখানে টপিক এসে যে সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসে তখন তার সঙ্গে কাদের কাদের কি বিরোধ হয়। বলছে সিরাজ মনসদ, মনসদ মানে হচ্ছে সিংহাসন, মনসদে বসার পর ওলন্দাজ, আমি বলেছিলাম শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে মিলল তো, ওলন্দাজ ফরাসি নবাবকে নজরানা পাঠালে ইংরেজ তা না করায় সিরাজ অসন্তুষ্ট হয়। দেখো যখন আজও আছে, যদি কেউ মুখ্যমন্ত্রী হয়, যদি কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, যদি কেউ দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে সেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা যারা আছে বড় বড় যারা কি বলবো ব্যবসাদার আছে, বড় বড় যারা সেলিব্রিটি আছে, তারা অবশ্যই যাদের সরকারকে নিয়ে বেশি কাজ, তারা গিয়ে কাকে তাকে করে অভ্যর্থনা জানায়, মানে সম্মান জানায়। কিন্তু এখানে ওলন্দাজ ফরাসি এরা দেখো, এরা তো অবশ্যই বিদেশ থেকে এসছে, বিদেশ থেকে এসে আমাদের দেশে কি হচ্ছে ব্যবসা বাণিজ্য করছে, তাহলে অবশ্যই রাজার সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে হবে না। সবাই কিন্তু নজরানা নিয়ে যায়, সবাই ভেট নিয়ে যায়, উপহার নিয়ে যায়, কিন্তু সম্মানস্বরূপ নবাব সিরাজউদ্দৌলাকে কিন্তু ভেট বা উপটোকন কিন্তু পাঠানো হয়নি। তখন কিন্তু রাজার কিন্তু মনে মনে কী হলো, রাগ হলো, তুমি আসবে আমার ঘরেই থাকবে, মানে অতিথি তো, তাহলে আমার বাড়িতে কোনো অতিথি আসে আর সেই অতিথি হিসেবে আমাকেই যদি অবজ্ঞা করে, তাহলে আমি অতিথিকে রাখবো না লাথি মেরে বের করে দেবো। তো নবাব এটা চেয়েছিল, এটা হচ্ছে প্রথম কারণ। 2 নম্বর, সিরাজ নবাব হওয়ার পর তার পারিবারিক লোক যেমন ঘসিটি বেগম বা মেহেরুন্নেসা, নাম বলেছি ঘসিটি বেগম, আর নাম হচ্ছে মেহেরুন্নেসা, শওকত জং ষড়যন্ত্র শুরু করলে ইংরেজরা এই পারিবারিক দ্বন্দ্বে কী করে যোগদান করে। এটাও নবাবের রাগ, আমাদের পারিবারিক সমস্যা আমাদের মধ্যে মিটিয়ে দেবো। তাহলে থার্ড পার্টি যে যার সঙ্গে দেশের কোনো সম্পর্ক নাই, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নাই, এরকম চরম শত্রুকে তুমি কেন তাদের সঙ্গে যুক্ত করবে, এটা ছিল নবাবের রাগ। 3 নম্বর, ঢাকা দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে সিরাজ তহবিল তছরূপের অভিযোগ আনেন। মানে এই যে ঢাকার দেওয়ান রাজবল্লভ প্রচুর টাকা পয়সা নিয়ে কী করেছে, নয় ছয় করেছে, নবাব সেই দিকটা নজর করেছে, কারণ ওইদিকে আলিবর্দী খান তো বুড়ো হয়ে গেছিলেন, উনি তো আর দেখতে পারতেন না, এবারে নবাব ওইগুলো হিসাব চাইছে কোথায় কী করছে খরচা। এতে কি হয়, এই লোকটা আবার কে, রাজবল্লভ নবাব সিরাজের উপরে আবার কি হয়, শত্রুতা আরোপ করে। রাজবল্লভ সিরাজকে কোনো হিসাব না দেয় পুত্র কৃষ্ণদাসকে ধনরত্ন সহ কলকাতা ইংরেজদের কুটিতে পাঠিয়ে দেয়। এমনি ইংরেজদেরকে পছন্দ করে নবাব সিরাজউদ্দৌলা। তারপরে আবার তোমার হাতে টাকা পয়সা দায়িত্ব ছিল, তুমি তো টাকা পয়সা দিলেই না, উল্টে ধন সম্পত্তি সব তোমার সন্তান কি নাম বলো, কৃষ্ণদাস, কৃষ্ণদাসকে দিয়ে আমার যে পরম শত্রু তার কাছে কি দিয়েছ, আশ্রয় দিয়েছো। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছিল আর কি যে আমি প্রোটেক্ট করবো, কারণ ওদের ধান্দা একটা কি ছিল, কারণ জানে এদের মতো বোকা কেউ নাই। আমার বাড়িতে আমি আমার বাবাকে বেশি বিশ্বাস করব নাকি আমার কাকাকে বেশি বিশ্বাস করব, আমার বাবাকে অবশ্যই বেশি, যেদিকে নিজের বাবাকে বিশ্বাস কম করে কাকাকে বেশি বিশ্বাস করে, তাহলে জানতে হবে তার সংসার ভাঙবে। সেম জিনিসটা কিন্তু এখানেই হলো। 4 নম্বর, মানে আমরা যেটা পড়ছি এক একটা পয়েন্ট কি বলতো, নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেন বিরোধ, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন নবাবকে পছন্দ করে না, নবাব কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পছন্দ করে না, তার 3টে পয়েন্ট বললাম। 1 নম্বর, সবাই ওলন্দাজ ফরাসি ইংরেজ এরা উপহার দিয়েছিল, নবাবকে দেয়নি ইংরেজরা। 2 নম্বর হচ্ছে যে ঘসিটি বেগম বা মেহেরুন্নেসা শওকত জং ইংরেজের সঙ্গে যুক্ত হয়। এখানে একজন রাজকর্মচারী যার কাছে অর্থ ছিল, সে টাকা পয়সা নিয়ে নয় ছয় করছে, হিসাব চাইলে হিসাব দিল না, তার ছেলেকে টাকা পয়সা দিয়ে কোথায় পাঠিয়ে দিল, ইংরেজদের কুটিতে পাঠিয়ে দিল। তারপরে দেখো 4 নম্বর, কোম্পানির কর্মচারী সম্রাট ফারুক শাহের প্রদত্ত দস্তক নিজের ব্যক্তিগত বাণিজ্যে ব্যবহার করতে থাকলে নবাব প্রদত্ত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। ঠিকই তো, ব্যক্তিগত জীবনে তো ব্যবহার করতে দেওয়া হয়নি, ব্যবসার জন্য দেওয়া হয়েছে, কোম্পানিকে দেওয়া হয়েছে। দেখো একটা সরকারের খাতে কাজে লাগানো আর একটা নিজের ব্যক্তিত্ব কাজে লাগানোর মধ্যে কী আছে, অনেক পার্থক্য। যে যেমন দেখবে পুলিশরা, আমাদের দেখবে এই ট্রাফিক পুলিশ যারা আছে বা সার্জেন্ট যারা থাকেন, তারা দেখবে মাঝে মাঝে বাইকগুলোকে 4 চাকাগুলোকে দাঁড় করিয়ে পয়সা নেই। ওই পয়সাটা পুলিশের বাবার নাকি সরকারের, সরকারের। পুলিশ নেয় না, দেখবে রিসিপ্ট দেয়, দেখবে রসিদ দেয়, যেগুলো রসিদ ছাড়া নেয় সেটা আলাদা কথা, যেগুলো রসিদ দেয় সেগুলো কার টাকা, সরকারের টাকা। তাহলে সেই সমস্ত আদায়গুলো কার কাছে যাবে, সরকারে যাবে। তাহলে ওই এটা পড়ে পোশাকটা পরে, পুলিশ যদি পোশাকটা পরে মনে করো ওই টাকা আদায় করে রসিদ না দিয়ে যেখানে 1000 টাকা ফাইন ছিল সেখানে 500 টাকা নিজে পকেটে ভরে নিয়ে ঘর চলে গেল, তাহলে এটা ব্যক্তিগত সরকারের সম্পত্তিকে অপচয় করা হচ্ছে না। এইরকমই দস্তকের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করেছিল, অপব্যবহার করেছিল। এতে সম্রাট নবাব সিরাজউদ্দৌলা ওদের প্রতি কী হয়, ক্ষুব্ধ হয়। এরপর চলে আসছে দাক্ষিণাত্য ইঙ্গো ফরাসি যুদ্ধের অজুহাতে ইংরেজ ও ফরাসি যথাক্রমে কলকাতা ও চন্দননগর দুর্গ নির্মাণ শুরু করে। তুমি এসেছো ব্যবসা বাণিজ্য করতে, তুমি কোন হরিদাস পাল হে, তুমি আসবে ব্যবসা বাণিজ্য করবে, ভাড়া ঘরে থাকবে, চলে যাবে। ওরা আবার নিজের মতো করে কি করেছে, চন্দননগরে কলকাতায় বড় বড় ইংরেজরা কী করেছে, কুটি স্থাপন করেছে, মানে বাড়ি তৈরি করেছে। আমার মনে করো 5 বিঘে জায়গা আছে, সেই 5 বিঘে জায়গায় ওকে আমি চাষবাস করতে দিয়েছি,
যে সেই লোক ভাগে চাষ করার পরিবর্তে একটা বিশাল বড় বাংলো তৈরি করে নিচ্ছে, আমি মেনে নেবো। তা নবাব কেন মানবে? নবাব মানে নাই, ওই জন্য নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি বিরোধ। পয়েন্টটা তো তাই ছিল আমাদের, নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ কেন। 6 নম্বর কারণ বলছেন সিরাজ নিজের দূত নারায়ণ দাসকে ইংরেজদের সঙ্গে আলোচনার জন্য প্রেরণ করেন, কিন্তু ইংরেজরা নারায়ণ দাসকে গুপ্তচর ঘোষণা করে অপমান করে। এই অপমান সিরাজের নিজের অপমান বলেই গণ্য করেন। এরকম আরও আছে, বহু কারণ আছে নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের বিরোধ বা ফাইটের কারণ, এবং পরবর্তীকালে পলাশির যুদ্ধ। এই পর্যন্ত আমি বুঝাতে পেরেছি টপিকটা কি। নেক্সট, এরপর দেখো কিছু ঘটনাবলী বলবে এবং কিছু সাল বলবে। যেমন হচ্ছে 4 জুন 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা কর্তৃক কাশিমবাজার কুটির দখল। 20 জুন 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতার জয়, কলকাতা নতুন নাম দেন আলীনগর। 2রা জানুয়ারি 1757 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ইংরেজ কর্তৃক কলকাতা পুনর্দখল, মানে বারবার দখল করে আর নবাব যায় আর ওগুলো কী করে কেড়ে নেয়। তাহলে বারবার যখন কোম্পানির সঙ্গে নবাবের যখন বারবার এরকম ফাইট হচ্ছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেরে যাচ্ছে, তখন তারা কি থাকবে, ক্ষোভ থাকবে কি থাকবে না, থাকবে। 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে সিরাজের সঙ্গে ইংরেজদের আলীনগরের সন্ধি স্বাক্ষর। 23 মার্চ 1757 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ কর্তৃক চন্দননগর দখল। নবাব যতদিন বেঁচে ছিলেন কোনো উপায়েই ইংরেজদের সঙ্গে কোনো সন্ধিতে লিখে দেয় নাই যে ইংরেজরা তোমাদের এই জায়গাটা এইটা, তোমাদের এই জায়গাটা এইটা, তোমরা এইটা করো, ব্যক্তিত্ব সম্পত্তি। একমাত্র নবাবকে হত্যা করার পরে যখন বাংলা সিংহাসনে বসে বিশ্বাসঘাতক মির্জাফর, সে মির্জাফর তখন লেখালেখি করে কি করে দেয়, তাদেরকে দখলদারি দিয়ে দেয়। এরপর চলে আসছে 23 জুন 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে ইংরেজ এবং সিরাজের বাহিনীর যুদ্ধ এবং সিরাজ বাহিনীর পরাজয়। এরপরে অন্য কাহিনী। তাহলে এই পর্যন্ত ঔরঙ্গজেব থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত আমাদের সিলেবাসে যা ছিল মোটামুটি পড়ালাম আজকের ক্লাসে। ঔরঙ্গজেব থেকে শুরু করে সিরাজউদ্দৌলা পর্যন্ত রাজাদের নাম এবং তাদের কি সময়কাল এবং কে তার কি কি অবদান সেটুকু হালকা করে লিখিয়ে দিয়েছি। ক্লাসটা এই পর্যন্ত ছিল আজকে। পরের দিনকে আবার নবাব সিরাজউদ্দৌলার পরে কাকে শুরু হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে মির্জাফর সিংহাসনে বসবে, এখান থেকে আবার কি হবে কাহিনীটা শুরু হবে। এই যে নবাব মরে গেল, এর পরের দিন থেকে ইংরেজ এবার চুটিয়ে কি করবে, ব্যবসা বাণিজ্য করবে এবং রাজা মির্জাফরকে কাঠের পুতুলের মতো ব্যবহার করবে এবং সমস্ত সম্পদ কি করবে, লুটপাট করে নেবে। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত, ঠিক আছে, পরে আবার হবে।